চারটে মুখই তো কাজ করবে। আপনাকে স্যালুট যে আপনি এই ধরনের প্রশ্ন করেছেন, ভেবেছেন অ্যাটলিস্ট। ছবির নাম হচ্ছে নৈশব্দ, মানে অনেক কথা হয়তো উচ্চারিত হচ্ছে না, সেই অনেক কথা কি বলে দিচ্ছে এই ছবির মাধ্যমে? নিশ্চয়ই তাই, নাও বলতে পারে, আমি ঠিক যাই না, বিকজ আমিও দেখিনি ছবিটা, বাট আই এম শিওর দেয়ার ইজ আ মেসেজ ইন দিস ফিল্ম। আর এই ছবিতে তোমার চরিত্র আমি যেরকম সেরকমই একটা চরিত্র, হু ইজ মোর আউটস্পোকেন, একজন মহিলা হু ইজ মোর এম্পাওয়ার্ড, ইন্ডিপেন্ডেন্ট, এবং সেই মহিলার জীবনে অন্য যখন মেয়েরা আসে তখন সে তাকে কি করে ম্যানিপুলেট করে বা কি করে তার জীবনে ইউজ করে বা হেল্প করে সেটাই দেখবে। আর আরেকটা প্রশ্ন, সেটা যে তুমি টাইমে আন্ডারগ্রাউন্ড ফিল্ম করেছো, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আন্ডারগ্রাউন্ড ফিল্মের কি কেরম ভবিষ্যৎ রয়েছে? মানে তুমি তো পরপর দুটো ছবি বা আরও বহু ছবি করেছো। দেখো, দুটো আলাদা আলাদা ব্যাপার, আন্ডারগ্রাউন্ড এবং ওভারগ্রাউন্ড দুটো আলাদা জিনিস, বাট আই থিঙ্ক কলকাতায় আমি একমাত্র নায়িকা যার প্রত্যেকটা ছবি নেটফ্লিক্সে আছে, আর কোনো নায়িকা বা হিরোর ছবি নেটফ্লিক্সে নেই, এবং আই থিঙ্ক আই এম দ্য ওনলি পার্সন হু হ্যাজ গন টু দ্য ফেস্টিভ্যালস লাইক বার্লিন অর টরন্টো অর রোম, সো দ্যাট ওয়ে আই এম রিয়েলি প্রাউড অফ মাই ওয়ার্ক। আর এই ছবিটা নিয়ে যদি তুমি বলো শেষে। আমি দেখিনি ছবিটা, বাট আমাকে খুব সুন্দর লাগছে। এটা দেখা, তুমি সব গার্ড করে আছো, আমাকে খুব সুন্দর লাগছে দেখতে, দ্যাট আই ক্যান সে। হ্যাঁ, আর আমি ছবিটা দেখিনি, সো আই হোপ ইট উইল বি আ নাইস ফিল্ম, এবং আরও বাংলা ছবি হোক, আরও প্রডিউসাররা আসুক, সেটাই চাই। সব অন্ধকার হয়ে গেল সঙ্গে সঙ্গে বলতে বলতে, দেখা যাবে ব্রাইটনেস বাড়িয়ে দেবে। প্রডিউসার বাংলা ছবি বলতেই সব অন্ধকার হয়ে গেল। তাহলে কি বাংলা ছবির ভবিষ্যতে এরকম অন্ধকার? আশা করি না, ওই একটা টিম করে লাইট জ্বলছে এখনো, আশা করি আরও বেটার ভালো ছবি হোক। আমি ঢাকা থেকে আসলাম, কত ওখানে ছবি হচ্ছে, এইখানেও হোক, এখানে আরও নাম্বারটা প্রডিউসাররা বাড়ুক, সেটাই চাই। এখানে কি মানে কোথাও কম আছে? মানে আমাদের তো এখানে ট্যালেন্টের তো কম নেই, মানে তুমি একজন অসাধারণ ট্যালেন্টরা আসুক, তাদের যদি আসতে না দেওয়া হয়, যদি তুমি আজকে ঢোকো আর দরজাটা বন্ধ থাকে, তাহলে তুমি আসবে কোথা থেকে? তো দরজাটা যদি না খোলে, তাহলে কিরম করে আসবে লোকজন, কিরম করে কাজ করবে? ওই চারটে মুখই তো কাজ করবে, চারটে ছেলেই আসবে, চারটে মেয়েই আসবে। আমাকে দেখেছো কোনো ওয়েব সিরিজে? দেখোনি, কারণ দরজাটা আমি এখনো খুলতে পারিনি। দেখো, এরকম অনেক হয়েছে যেখানে বম্বে থেকে অনেক প্রোডাকশন হাউস এখানে খুলেছে, তারপর তারা বন্ধ করে চলে গেছে, র্যাপ আপ হয়ে গেছে। তো আমার মনে হয় যদি একটু অনেস্টলি আমরা ছবিগুলো করতে পারি, টাকা পয়সা যদি একটু কম চোট খায়, তাহলে ভালো হয়। লোকজন যদি কম নিজেদের পকেটে ঢোকায়, তাহলে ভালো হয়। তাহলে যদি আমরা ছবিগুলো করতে পারি, তাহলে প্রডিউসাররা আসতে পারে, সিম্পল। হ্যাঁ, আর এটা অনেকে হয়তো বলবে, বাবা এই কথাগুলো কেন বলছে? দেখো, কথাগুলো বলেও কোনো লাভ নেই, না বলেও লাভ নেই। এমনিতেও আমি খুব একটা কাজ এখানে করিনি, যেগুলো করেছি সেগুলো মাইলস্টোন, এবং আমি সেটাই বলছি যে যদি আমরা অনেস্টলি ছবিটা বানাতে থাকি, তাহলে নিশ্চয়ই ভালো হবে, তাহলে নিশ্চয়ই কাজ আসবে, লোক আসবে, প্রডিউসার আসবে। আর এখন যদি আমি ভাবি কী করে তুমি আমাকে 10,000 টাকা দিলে, তার মধ্যে 9,000 টাকা আমি নিজের পকেটের 1,000 টাকায় কী করে ফিল্মটা বানাবো, তাহলে কী করে হবে বলো? পরের থেকে তো আর তুমি আমাকে টাকাটা দেবে না, সিম্পল। সত্যি তোমরা যে সময় ছবিটা করছিলে, মানে যে ছবিগুলো করছে সেই সময় তো সত্যি সময়ের থেকে মানে অনেকটা এগিয়ে ছিল। এখনো এগিয়ে, আমি যে ছবিগুলো করেছি সেগুলো অনেক এগিয়ে, সেগুলো কেউ ছুতে পারবে না, হয়তো ক্রিটিসাইজ করতে পারবে, কিন্তু অনেক লোক আছে হু আর ম্যাডলি ইন লাভ উইথ মাই ফিল্মস, সো এগুলো অনেক সময়ের এগিয়ে, আমি সময় থেকে এগিয়ে। তো আমরা যখন ছবিটা বানিয়েছিলাম তখন সাহস নিয়ে বানিয়েছি, এবং তোমাদের মতো জনতা, বাচ্চা ছেলেমেয়েরা, দে ওয়্যার লাইক ওভারগাস্টেড অ্যাবাউট দ্য ফিল্ম, সো আমার কোনো কমপ্লেন নেই সেই অর্থে। স্যার, নৈশব্দ ছবির নাম, মানে কি ছবি মধ্যে অনেক অজানা কথা, যে কথাগুলো বর্তমান বাংলা ছবিতে দেখা যায় না, সেই নৈশব্দের কথা কি আপনার ছবিটা বলবে? নৈশব্দের ইংরেজিটা হচ্ছে সাউন্ডলেস, কিন্তু এখানে সাউন্ডলেস বাট নট থটলেস। আধুনিক কবিতার মধ্যে জয় গোস্বামী বলতো, আমার এক খুব প্রিয় কবি বন্ধু, দুটো লাইনের মাঝে যে সাদা অংশটা, সেখানে কিছু ব্যঞ্জনা, সেখানে কিছু ভাব আছে, যা কিন্তু ছাপার অক্ষরে নয়। তাই এই ছবিটার মধ্যে পরতে পরতে কিছু অজানা কথা, অভিব্যক্তি, অনুভব লুকিয়ে আছে, যেগুলো ভাষায় বলতে গেলে খেলো লাগবে। তা এটা প্রান্তিক দুটো ফ্যামিলির জীবন যন্ত্রণার কথা, লড়াইয়ের কথা বলা হয়েছে। আমরা কি করি, হিন্দি বই বা বাংলা বই দেখি, ঘুষি মারল নায়ক, ভিলেন ছিটকে পড়লো 10 ফুট দূরে, একটা ল্যাম্পপোস্ট ভেঙে পড়ে গেল।
10 তলা 15 তলা থেকে নায়ক লাফ দিয়ে মোটর বাইকে করে ছুটছে, আমার ছবিতে এরকম হয় না। কিন্তু মার্কেট তো এগুলোই চলছে। মার্কেট চাইছে, আমরা ম্যাজিক দেখতে ভালোবাসি, হিম্যান দেখতে ভালোবাসি, কিন্তু আমি জীবন দেখতে ভালোবাসি, দেখাতেও ভালোবাসি। আপনি যে জীবনের কথা বলছেন বা আপনি ছবিতে যে কাব্যময়তার কথা বলছেন, সেগুলো কি আপনার মনে হয় যে এই মুহূর্তে যে বাঙালি দর্শক তারা এই ছবিকে সত্যি যথাযথ? মনে হয় যদি বুদ্ধদেব দাশগুপ্তর লোকে নেয়, যদি আমার বন্ধু গৌতম ঘোষের ছবি নেয়, তাহলে এই ছবিও চলতে পারে। বুদ্ধদেব দাশগুপ্ত বা গৌতম ঘোষের ছবি তো সেইভাবে ব্যবসায়িক সফল খুব কম ছবি, মানে সেগুলো হতে পারে। বিদেশে অনেক হতে পারে। আমি শুধু ব্যবসায়িক সাফল্য নিয়ে আমি ভাবিনি, আমি একটা ভালো ছবি করার চেষ্টা করেছি। হয়তো লস হতে পারে কিছু, পরবর্তী আবার ছবি করব, কিন্তু সোকল্ড বাণিজ্যিক ছবি, যেটাকে মশলা ছবি, সেটা আমি জীবনে করব না, করতে পারবো না। আপনার এর প্রতি অ্যালার্জি কেন? মানে এই ছবিগুলো তো অনেকে বলে যে আমি একটু জুড়ে দিচ্ছি যে এই ছবি বাংলায় দরকার। জোর আমি নামতে পারি তরুণ মজুমদার, এর বাইরে আমি স্বপন সমুদ্র হতে পারবো না, মাফ করবে। আমি সন্দেশ খাবো না হুইস্কি খাবো, হুইস্কির দোকানে লাইন, সন্দেশের দোকানে লাইন নেই। সেটা নির্ভর করে দর্শকদের, ক্রেতাদের। আরেকটা প্রশ্ন, আপনি সন্দেশের কথা বললেন বলে আমার মনে পড়লো যে এই ছবিতে আপনার রয়েছে যে নিপীড়িত লাঞ্ছিত মহিলার কথা আপনি বলছেন, কিন্তু আপনি যদি এই পশ্চিমবঙ্গকে দেখেন, এই পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে বহু মহিলার কিন্তু নিপীড়িত লাঞ্ছিত। তারা রাজনীতি এসে যাচ্ছে, না না, এটা তো সমাজ এই মানে এটা রাজনীতি, ওই যদিও রাজনীতি ছাড়া ছবি হয় না, জীবনও হয় না, তবুও বলবো আপনি যে সন্দেশখালি কথা বলেছেন, ইউ আর রাইট। এইরকম পরিস্থিতিতে ওর বিরুদ্ধে লড়া দরকার, গোষ্ঠীবদ্ধভাবে, একক নয়, এটা দরকার। আপনাকে স্যালুট যে আপনি এই ধরনের প্রশ্ন করেছেন, ভেবেছেন অ্যাটলিস্ট, নইলে এটাকে রাজনৈতিক রং চাপায়, কারণ এখন পুজোটাও রাজনীতির অঙ্গ হয়ে যাচ্ছে। আজকে কে সরস্বতী পুজো করবে, সে পালিয়ে পালিয়ে গিয়ে একটা জায়গায় পুজো করছে। ধর্মীয় যে উস্কানি এবং আমাদের সংবিধানকে যে ভুলিয়ে দেওয়ার হ্যাঁ, চেষ্টা, এটাকে আপনার- দেখুন চিরকাল ধর্মকে সামনে রেখে শোষণ করা হয়েছে, ইতিহাস তাই বলে, এখন সেটাই চলছে। কিন্তু সেই সময় আজকের কথা ভাবুন, আজকে যে শোষণ, যে রাষ্ট্রীয় শোষণ বা অন্যভাবে শোষণ চলছে, আজ থেকে 10 বছর পর শোষণের চেহারা বদলে যাবে, শোষণ থাকবে। কিন্তু এই যে শোষণের কথা আপনি বলছেন, সেই সময় তো 70 দশকের যে উত্তাল সময়, সেখানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক এরা ছবি করছেন, হ্যাঁ। যে ছবিতে সত্যিকারের রাজনীতি এসে পড়ছে। তো আজকের পরিচালকরা কোথায়? সেই ধরনের ছবি কেন সন্দেশখালী নিয়ে ছবি হচ্ছে না? আরে আমি যদি এরকম একটু গলা তুলি না, তাহলে সঙ্গে সঙ্গে আমার ছবি ব্যান্ড হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমি কি বলবো, সার্টিফিকেটই পাবো না ছবির। ওখানে যারা যারা বসে থাকেন, তারা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখেন যে এই ছবিতে কোনো রাজনৈতিক বিদ্রোহ আছে কি না, সেটা তৃণমূল কিংবা কেন্দ্রীয় সরকারের থাকলে কিন্তু প্রবলেম আছে, আপনার ছবিটা সেন্সার থেকে বেরোবে না। এই অবস্থার কি কোনো রকম পরিবর্তন হবে? নিশ্চয়ই হবে। আমরা তো অন্যভাবে মানে বিদ্রোহ করব। আমরা তো সরাসরি রাজনীতিকে সামনে এনে করছি না, আমরা তো ইমেজ ব্যবহার করব, আমরা ব্যবহার করব মানে প্রতীকী ইমেজ ব্যবহার করব, তখন সেটা ধরতে পারবে না। যেমন অশোকের ছবিতে আছে একটা পাগল টাকার উপর লাফাচ্ছে, কে বলবে সেইটা কোনো রাজনৈতিক নেতা, সে শিক্ষামন্ত্রী হতে পারে বা কিছু। অনেক বিদেশি ছবি, আন্তিনিয়নি থেকে অনেক বিদেশি ছবি দেখেছেন, হ্যাঁ, তারকাবাস্কি দেখেছেন, তার দেখবেন তারা যখন বিদ্রোহের কথা বলে, আমার মনে হয় ডাইরেক্ট বলার থেকে এই ইমেজ ব্যবহার করা, যে রূপক বা প্রতীক, হ্যাঁ, বা ইমেজ ইউজ করা, এটা অনেক বেশি শক্তিশালী। কিন্তু আপনি যাদের কথা বলছেন, আমি তো মনে করি এই চলচ্চিত্র মাধ্যম একটা হাতিয়ার, এই টোটাল এটাকে আমি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই। হাতিয়ার কি সত্যি হাতিয়ার থাকছে নাকি না অবশ্যই, নিজের অবশ্যই। স্বার্থ সিদ্ধির সবাই চেষ্টা? না, আমরা কিছুটা কম্প্রোমাইজ করি, যেহেতু ফিনান্সিয়ার চাইতেই পারে, সে টাকা লগ্নি করবে, সে টাকাটা তুলতে চাইবে, তখন তারা বলে যে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে। রিসেন্টকে কিন্তু বাংলা ছবিতে সেইভাবে ব্যবহার করা হয় না। আর রিসেন্টকে ব্যবহার করা হয়নি, কিন্তু রিসেন্ট খুবই মানে পোটেনশিয়াল একজন, ওকে কিন্তু মানে দুটো শেড আছে,
যারা ছবি দেখবে তারা বুঝতে পারবে। অ্যাসোসিয়েট ডিরেক্টর সে অর্থাৎ কি কমল রায় এবং তাপসী রয়, এই দুটো আমার ডান হাত, আমাকে সর্বক্ষণ সহযোগিতা করেছে। এদের ছাড়া আমি এগোতে পারতাম না। শোলে যখন হয়েছে তখন সত্যজিৎ রায় বলতেন যাও তোমরা দেখে এসো, এরকম আয়রনি, এইরকম ছবি একটা ইতিহাস। বেদের মেয়ে জ্যোৎস্নার মতো ছবিও তো তিনি দেখতে চেয়েছিলেন, যে নিশ্চয়ই ওর মধ্যে কিছু আছে যেটা এত আছে, আমি অস্বীকার করছি না, আছে। ব্যাপারটা হচ্ছে কি, আধুনিক গল্পের মোড়কে যদি আমরা একটু রূপকথা ঢুকিয়ে দিই, আমরা চিরকাল কিন্তু রূপকথাকে ভালোবাসি, সে ছোট হই বা বড়ই হই, মানসিকভাবে রূপকথাকে আমরা ভালোবাসি। বেদের মেয়ে জ্যোৎস্না শুধু অ্যাক্টিং নয়, ফটোগ্রাফি নয়, লাইট নয়, টেকনিক্যাল কাজ নয়, ওই রূপকথা, আধুনিক গল্পের মোড়কের রূপকথাটা, ওটাই মানুষ খেয়েছে। ওই শব্দ মানে কথাটার মানের মধ্যেই কিন্তু অনেক অজানা কথা রয়েছে। তো তোমার কিছু না বলে তো একটা ছবি হয় না, অনেক কিছু বলা আছে, কিন্তু এটা খুব অর্থবহ শব্দ বেসিক্যালি, নৈশব্দের মাধ্যমে মানে যেখানে কথা শেষ হয়ে যায় কিন্তু ভাব শেষ হয় না, যেটা আমাদের বক্তব্য মনে, সেটাই কিন্তু নৈশব্দের মাধ্যমে ফুটে উঠেছে। এবং নৈশব্দ আমি যে ক্যারেক্টারটা প্লে করি সেটা একটি মেয়েদের ক্যারেক্টার, একটু তো চ্যালেঞ্জিং ছিলই আমার জন্য, কারণ তার যে কথা বলা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সবটাই অনেকটা অন্যরকম, অনেকটা শিখতে হয়েছে। এবং আমার ফুল টিম, আমাদের ডিরেক্টর মিস্টার অমিত দাস, উনি একজন সাহিত্যিক, আমার যে কো অ্যাক্টর মিস্টার অশোক বিশ্বনাথন, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর, তো সবাই খুব সাপোর্ট করেছে। এবং এরকম একটা ক্যারেক্টারকে কীভাবে পোর্ট্রে করবো সেটা অনেকটাই তাদের কাছ থেকে আমি ইন্সপায়ার হয়েছি। এবং এই গঙ্গার জার্নির ওপরেই কিন্তু গল্পটা এগিয়েছে। এবং গঙ্গা কিন্তু একটা রক্তে মাংসের মেয়ে এবং রিয়েলিস্টিক একটা বাস্তব থেকে উঠে আসা একটা মেয়ে, যে কীভাবে নিজের নৈতিক অবক্ষয় না করে নৈতিকতার সাথে সেটা বজায় রেখে কীভাবে লাইফের অনেক বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে চলার গল্পই নৈশব্দ। তুমি অনেকগুলো কথা বললে, আরেকটা কথা আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এইখানে দেখা যাচ্ছে তোমার যে চরিত্রটা কিছু সাহসী দৃশ্য রয়েছে, এটা করা কতটা চ্যালেঞ্জিং? দেখো, সাহসী দৃশ্য তো বেসিক্যালি যখন আমি শুরুতেই যেটা বললাম, এটা রিয়েলিস্টিক মুভি, তো একদম রিয়েল লাইফ থেকে ক্যারেক্টার উঠে এসেছে, তো ইটস পার্ট অফ দ্য স্টোরি। তো সেখানে না ওই ব্যাপারগুলো নয় যে সাহসী অসাহসী, এটা খুব একটা বাস্তবিক জায়গা। হ্যাঁ, এটা বাস্তবিক ভীষণ, এটা ভীষণভাবে স্টোরিটার সাথে কানেক্টেড, তো ভীষণ আমি বারবার বলছি যে রিয়েলিস্টিক, এটাই একমাত্র টার্ম যেটাই ছবিটার সাথে যায়। সিনেমা না কখনো পুরোটা ইমাজিনেশন হয় না, সিনেমা জীবন থেকেই নেওয়া হয়, সিনেমার যে গল্পগুলো। কিন্তু আমার যেটা পার্সোনালি করতে গিয়ে মনে হচ্ছে এটা আর 5 জনের গল্প, এটা আমাদের গল্প, আমাদের এই সমাজের 10 জনের গল্প। এটা লাঞ্ছিত হওয়া বা নিপীড়িত হওয়া, সেটা কি মনে হয় যে এই ছবিটা থেকে কোথাও একটা মহিলারা অনেক বেশি শিখতে পারবে, বা এই যে প্রবলেমগুলো যে ফেস, অ্যাকচুয়ালি কারণ প্রোটেস্ট করাটা না খুব দরকার, তো সেই প্রোটেস্টেশনের ভাষা কিন্তু এই নৈশব্দের মাধ্যমে আমরা দেখব। তো চুপ করে গেলে কিছু হয় না, চুপ করে যাওয়ার কোনো শেষ নেই। তুমি সাউথে কাজ করছো, তো দুটো ইন্ডাস্ট্রি তো পুরোপুরি আলাদা। আমি 3টে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি বোম্বেতেও কাজ করছি, লাস্ট অগস্টে আমার ননস্টপ ধামাল রিলিজ হয়েছে শ্রেয়াস তালপদের সাথে। তো 3টে ইন্ডাস্ট্রি 3 রকম, কিন্তু ওয়ে অফ প্যাটার্ন প্যাটার্ন অফ দ্য ওয়ার্ল্ড সেটা তো সেমই। থেকে ভালো লাগার একটা ছবি যেটা নিয়ে হয়তো আমি 1 ঘন্টা কথা বলতে পারি, সেটা হচ্ছে কিছু সংলাপ কিছু প্রলাপ। আমি এই কথাটা প্রসঙ্গটা আনছি এই কারণে, 90 দশকে ওই ছবিটা হয়েছিল, এখন হয়তো তদানীন্তনকালে 90 দশকে তৈরি, 2000-এ রিলিজ। সেই সময় কিন্তু বাংলা ছবির মার্কেটে ওই রকম ব্যতিক্রমী ছবি হতো না, এখন কিন্তু অনেক হচ্ছে। আমার মনে হয় ওই ধরনের ছবি আগেও হয়নি, পরেও হয়নি। তার কারণ হচ্ছে যে ওটা বোধহয় প্রথম ছবি যেখানে ছবির শুটিংটা আগে হয়েছে, স্ক্রিপ্টটা পরে লেখা হয়েছে। এক একটা শুটিং হচ্ছে তারপরে স্ক্রিপ্ট লেখা হচ্ছে, সেভাবে প্যাটার্নটা সেরকম। এবং তখন একটা উত্তরাধুনিক চেতনা চলে এসেছিলো, সেই উত্তরাধুনিক নিয়ে অনেক খেলা হচ্ছিল। সেই সঙ্গে মইনের ঘোড়াগুলির গৌতম চট্টোপাধ্যায়, সব মিলিয়ে একটা বিদেশে দেশে সব জায়গায় পুরস্কৃত ছবিটা কাল্ট ছবি হয়ে গেল। তো আমার খুব প্রিয় ছবি, আমরা ওইভাবে স্পন্টেনিয়াসলি ওটা লিখেছিলাম, তারপরে অভিনয়ও করেছিলাম, এবং সেখানে অনেকেই করেছেন। লাবণীও ছিল ওটাতে, সঞ্জীবন বাবু বলেন, সঞ্জীবন, নন্দিনী,
খুব ভালো কাস্ট ছিল, শ্যামল ভট্টাচার্য, গৌতম সেন নিজে পরিচালক ছিলেন, বিশ্বজিৎ চক্রবর্তী। বিশ্বজিৎ চক্রবর্তী, তমাল রায়চৌধুরী, অমল কর। আপনি মানে সেই ছবিতে অভিনয় করেছেন এবং বহু ছবিতে আপনাকে দেখা গেছে। তো পরিচালনার পাশাপাশি যে অভিনয়, এটা তো একটা চ্যালেঞ্জিং। হ্যাঁ, আমি করি, সব সময়ই করি। মানে এই সাম্প্রতিককালে একটা ছবি আসছে হেমন্তের অপরাহ্ন, ওটা অবশ্যই দেখবেন, হয়তো পয়লা বৈশাখে রিলিজ, সেখানে আমি অভিনয় করেছি। আর এই যে ছবিটা এখন, যেটা নৈশব্দ, ওটাতে একটা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি এবং আমাকে ঘিরেই গল্পটা রচনা হয়েছে। একটা অদ্ভুত আর্থসামাজিক একটা প্রেক্ষাপটের গল্প, বাস্তবধর্মী। কিছু সংলাপ, কিছু বললাম ঠিক বাস্তবধর্মী ছিল না, বাস্তবের বাইরে। এটা বাস্তবধর্মী, কিন্তু এর মধ্যে কিছু বলিষ্ঠ দৃশ্য এবং নাটকীয় মুহূর্ত আছে এবং একটা কাব্যিক ব্যাপার আছে। সেই কাব্যিক জায়গাটাতে আমি আছি, এইটুকু বলবো। আর এখানে ওই আপনার সংলাপটাও রয়েছে যে কিছু সংলাপ কিছু প্রলাপ, আমার ওটা খুব ভালো লেগেছে। কি করে জানলে? আমি তো দেখেছি 90 দশক আপনারা যখন ছবি করছেন তখন প্রথম ছবি কিন্তু 0 থেকে শুরু, সেটা একবারে 90 দশকে। এটা আমি বলবো 2000-এর ছবি সংলাপ। তো ওই সময় দাঁড়িয়ে বাংলা ছবির যে মূল প্রেক্ষাপটটাই ছিল সেটা অন্যরকম ছিল, মানে সেখানে তখন হলের ব্যাপার ছিল। এখন তো ফলগুলো কমে আসছে এবং করোনার পর একটা অদ্ভুত চেঞ্জ দেখা গেছে যে বলিউডে বেশ কিছু ওই মশালা মুভি টাইপের দেখার একটা প্রবণতা বাড়ছে। এবং নন্দনেও তো আমরা দেখছি যে খুব বাণিজ্যিক ছবিও দেখাচ্ছে, এটা তো দুঃখজনক। আমার মনে হয় চলচ্চিত্র যদি খুব বুদ্ধিদীপ্ত হয় এবং মানুষের মনের খাদ্যের জন্য তৈরি হয়, তাহলে কিন্তু বড় পর্দায় সেগুলো দেখতে হবে। আমাদের আরও স্ক্রিন দরকার, প্রেক্ষাগৃহ দরকার, এবং এমন মানুষকে এগিয়ে আসতে হবে, সেই সঙ্গে সরকারকেও এগিয়ে আসতে হবে, যাতে ব্যতিক্রমী ছবিগুলো আরও দেখানো হয়। এটা আমি চাইছি। এবং একটা সময় মনে হয় সরকার থেকে একটা মানে ইয়েও হতো এবং সেখান থেকে ট্রাস্ট থেকে ছবি তৈরি ছিল, কিন্তু কোনো ফিল্ম পলিসি নেই। আমার এটা দুঃখজনক। আমাদের এখনকার যে সরকার খুব একটা চলচ্চিত্রের জন্য যে ভাবছে বলে আমার মনে হচ্ছে না। যে মাধ্যমগুলো, তারা যদি ছবিগুলো তুলে ধরে, মাধ্যমগুলো তো বেশিরভাগ পারচেসড হয়ে গেছে। এটা তো দুঃখজনক। বিশেষ করে আমাদের সেন্টারে যারা সব মাধ্যমগুলো, তারা সবাই কিন্তু কেন্দ্রীয় সরকারকে মানে তুলে ধরার জন্য বিশাল চেষ্টা করছে। অরিজিৎ সিং রিসেন্টলি বলছিল যে যেন অনেক তার মনে হয় যে জীবনে কিছুই করতে পারলাম না। এইটা কি মনে হয়, মানে এই যে তুমি যখন এক্ষুনি যে গানটা গাইছিলে, যেন মনে হচ্ছিল যেন এটা অন্য জগতে কমপ্লিটলি। এবং যখনই আমরা একটা গান গাই, যে কোনো ফিল্ম হোক, যে কোনো মিউজিক ভিডিও হোক, তো ফিলটা মেন খুব দরকার। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে হলতো সোনা। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না। এই ছবিটার মিউজিক করার সময় যেটা হয়েছে, ছবিটা খুব একটা বাস্তব গল্পকে এনে দেওয়ার একটা চেষ্টা রয়েছে। গল্পটার মধ্যে একটা স্টোরি রয়েছে যেটা থাকা খুব দরকার। এবং আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করেছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক মোর ইন্টু ইন্ডিয়ান মিউজিক বেশি করা হয়েছে, কারণ গল্পটা একটি গ্রামের চরিত্রের উপরে। এটি গ্রামের চরিত্র কীভাবে তার প্রবলেম ফেস করছে, তো ওইরকমভাবেই পুরো মিউজিকটাকে ডিজাইন করা হয়েছে যে যাতে সেটা রিলেট করা যেতে পারে।